নমস্কার, দেশ ও সুভাষ চ্যানেলে প্রত্যেককে আবার একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব সুভাষচন্দ্র বসু ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মজার কয়েকটা ঘটনা। আমরা আগেই আলোচনা করেছি জাতীয় বিদ্যাপীঠ দেশবন্ধু চিত্তরঞ্জনের পরিকল্পনা অনুযায়ী তৈরি হয়েছিল, তাতে নিয়মিত আসতেন সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্রকে মাঝে মাঝেই বলতে শোনা যেত, সুভাষ ছিল বলেই না দেশবন্ধুর বিদ্যাপীঠ রক্ষা পেয়েছিল, কি অক্লান্ত পরিশ্রমী না করতে দেখেছি তাকে এই বিদ্যাপীঠটির জন্য। বয়সের দিক থেকে শরৎচন্দ্র ও সুভাষচন্দ্রের ব্যবধান ছিল প্রায় 20 বছরের, কিন্তু রাজনীতির অঙ্গনে দুজন প্রবেশ করেছেন মোটামুটি একই সময়ে। গান্ধীজির নেতৃত্বাধীন অসহযোগ আন্দোলন এই সমাপতনের মূলে রয়েছে বলেই আমার ধারণা, অনেকেরই ধারণা সেরকম। ছন্নছাড়া স্বভাবের ছিলেন শরৎচন্দ্র। তার বহিমিয়ান জীবনের নানান পর্ব পেরিয়ে তিনি রেঙ্গুনের চাকরি ছেড়েছেন, দেশে ফিরেছেন। সাহিত্যমগ্ন ঔপন্যাসিককে গান্ধীজির অসহযোগ আন্দোলন টেনে এনেছে দেশের কাজে। চরকা কাটা থেকে খদ্দর পরিধান, নানান মিছিল মিটিং সবেতেই অংশগ্রহণ, এক নিষ্ঠাবান কর্মীর মতো শরৎচন্দ্র কাজ করে যাচ্ছিলেন। বাংলাদেশে এই আন্দোলনের মূল হোতা সেই সময় দেশবন্ধু চিত্তরঞ্জন। নারায়ণ নামে একটি পত্রিকা সেই সময় প্রকাশিত হতো দেশবন্ধুর তত্ত্বাবধানে, এবং লেখালেখি করতেন শরৎচন্দ্র। জাতীয় বিদ্যালয়ে অধ্যাপনার পরেই সুভাষচন্দ্রের সাথে শরৎচন্দ্রের আলাপ হয়, এ কথা আমরা আগেই আলোচনা করেছি। প্রায় প্রতিদিনই বিদ্যাপীঠে আসতেন শরৎচন্দ্র। অনেকক্ষণ ধরে তারা গল্প গুজব করতেন, কাজ করতেন এবং নানান অনুকরণীয় ভঙ্গিতে নানান গল্প বলে যেতেন। কিন্তু হঠাৎ রাজনৈতিক কোনো প্রসঙ্গ এলে তিনি খুব সিরিয়াস হয়ে যেতেন। সুভাষবাবুর সাথে কথা বলতে বলতে তার চোখের দৃষ্টি যেন কোন গভীর অন্বেষণের তন্ময় হয়ে যেত। চোখের উজ্জ্বল চাহনি, কাটা কাটা অল্প কথায়, তেজোদ্দীপ্ত ভঙ্গিতে, নিজের মতো। এর আগে কাউকে কখনো তিনি এত দৃঢ়ভাবে নিজেকে প্রকাশ করতে দেখেননি। সুভাষের সাথে তার স্নেহ, প্রীতি, ভালোবাসার একটা সম্পর্ক ছিল। সুভাষের সঙ্গে কথাও বলতেন অত্যন্ত মধুর ভাবে। দুজনের সম্বন্ধ এমন গভীর শ্রদ্ধার ছিল যে তা বলবার নয়। সঙ্গে আসতেন ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত। কিরণ শঙ্কর, তিনিও সাহিত্যপ্রেমী ছিলেন, তার সাথেও শরৎচন্দ্রের অনুরাগ ছিল। কিরণ শঙ্কর অর্থে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের বাবা। আমরা অনেকেই জানি না যে শরৎচন্দ্র এক সময় গালে দাড়ি রাখতেন, চাপ দাড়ি। কিন্তু কোন কারণে তিনি সেই চাপ দাড়ি কাটলেন সেটাই আজকের গল্প। আগেই বলেছি যে নানা রকম মিমিক্রি তিনি করতেন, সেগুলোর মধ্যে অনেক সত্যি ঘটনা থাকতো, অনেক কাল্পনিক ঘটনা থাকতো, কিন্তু এমন ভাবে তরিয়ে তরিয়ে রসিয়ে রসিয়ে বলতেন তিনি যে সবগুলোই সত্য মনে হতো। এবার আসি সেই প্রসঙ্গে যে দাড়ি তিনি কেন কামাতে বাধ্য হলেন। এর পিছনের ঘটনাটি সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায় যেভাবে উল্লেখ করছেন যে একদিন দুপুরবেলা শরৎচন্দ্র বিদ্যাপীঠে উপস্থিত হলেন খুব গম্ভীর মুখে। সবাই তার মুখের দিকে চেয়ে অবাক, এত সাধের দাড়ি একেবারে পরিষ্কার করে কামানো। জিজ্ঞেস করলেন, ব্যাপার কি শরৎবাবু? শরৎবাবু একটু জিরিয়ে নিয়ে বললেন, কাল সন্ধ্যা থেকে এখনো পর্যন্ত যে কি দারুণ উদ্বেগে আমার কেটেছে তা তো তোমরা জানো না। এদিকে নিষ্ঠুরের মতো মুখ টিপে টিপে হাসছ। কাল সন্ধ্যায় বরদা পাইন বলে একজন, চেনো নিশ্চয়ই, বরদা পাইন আমাকে বলে পাঠালো আমার নাকি নিস্তার নেই, আমি হাওড়া কংগ্রেসের সভাপতি, পুলিশ আমাকে খুঁজছে এবং গ্রেপ্তার করবেই। পুলিশ খদ্দর পরা দাঁড়িয়ে আছে এমন লোক যাদের শরৎবাবু ভেবে গ্রেপ্তার করেছিল, দেখা গেছে তাদের কেউই শরৎবাবু নন। পুলিশ তাদের বেমালুম ছেড়ে দিয়েছে। সুতরাং শরৎবাবু কৌতূহলের সাথে জিজ্ঞেস করছিলেন, তা বাড়িতে এসে ধরছে না কেন? বরদা পাইন বলে, যে কোনো সময় এসেই কিন্তু ধরতে পারে। লোকটা এই দারুণ দুঃসংবাদ দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। শরৎবাবুর তো বুক ধড়ফড়ানি শুরু হয়ে গেছে। এদিকে সবাই শরৎবাবুর গল্প শুনে
মুখ টিপে টিপে হাসছে। শরৎবাবু সুভাষের দিকে চেয়ে বললেন, সুভাষ, তুমি হাসছো? এসময় তুমি কি বুঝবে? আমরা ঘর সংসার করি, তোমার মতো নাগা সন্ন্যাসী নই। আমাদের জেলের ভয় আছে। যত বাজে বাজে গাড়ি ওই শিবপুরের ওপর দিয়ে যায়, মনে হয় সবাই যেন আমাকে ধরতে আসছে। তাই আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই তোমাদের করুণাময় মহাত্মাজির নাম স্মরণ করে দাড়ির বংশ একেবারে নির্মূল করে দিলাম। গভর্নমেন্টকে কেমন ফ্যাসাদে ফেলেছি বলতো? ধরুক এবার, করুক শনাক্ত। অতএব সত্যকার শরৎবাবু এবারের মতো বেঁচে গেলেন। কি বলো সুভাষ? ঠিক পরের দিন আর একটা ঘটনা ঘটল। শরৎবাবু সেদিন বিকেলে বিদ্যাপীঠে এসেছেন। দরজার গোড়ায় জুতোটা রেখে ঘরে ঢুকলেন, কিন্তু বসেই জুতো জোড়া সরিয়ে কাছে রাখলেন, আবার সেটাকে সামনে রাখলেন। তাকে দেখে বেশ অস্থির মনে হচ্ছিল। তাই ভাবছি, ব্যাপারটা কি? শরৎবাবু এরম কেন করছেন? কিরণ শঙ্কর বললেন, আপনি জুতো জোড়াটা নিয়ে দেখছি মহা বিব্রত বোধ করছেন। এটা তো নেমন্তন্ন বাড়ি নয়, চুরি হওয়ার তো ভয় নেই, শ্রাদ্ধ বাসরও নয়। তা ব্যাপারটা কি? শরৎবাবু বললেন, না, তার জন্য নয়, একটা গুরুতর কারণ আছে মশাই। সবাই উৎসুক হয়ে শরৎবাবুকে পিড়াপিড়ি করতে লাগলেন। কি এমন সেই গুরুতর কারণ যা বাকিদের বলতে বাধা রয়েছে? শরৎবাবু একটু ইতস্তত করে বললেন, না, বলতে এমন কোনো আপত্তি নেই। আর তাছাড়া সুভাষকে তো আমাকে কথা জানিয়ে রাখতেই হবে, কারণ যদি সত্যি জেলে যেতে হয় তাহলে সুভাষও তো যাবে। একমাত্র সেখানে গিয়ে ওই আমাকে সাহায্য করতে পারে। ওর অসাধ্য কি আছে? আর তাছাড়া আমরা সব কংগ্রেসের সামান্য কর্মী মাত্র, আমাদের সুখ সুবিধাও তো ওরই দেখা উচিত। বলেই শরৎবাবু দ্রুত সুতলা দুখানি তুলে জুতোর মধ্যেটা দেখাবার ভান করলেন, আবার লুকিয়ে ফেললেন। শেষে বললেন, আফিম, আফিম। শুনলাম জেলে আফিম সঙ্গে নিয়ে যেতে দেয় না। আফিম ছাড়া আমার গতি নেই, কাজেই আমাকে এই গর্হিত কাজ করতেই হলো। শরৎচন্দ্র নাকি জেল যেতে অত্যন্ত ভয় পেতেন, তবে তার হাওড়া দেউলটির বাসায় প্রচুর বিপ্লবী গোপন মিটিং হতো বলে জানা যায়। অনেকে মনে করেন পথের দাবি উপন্যাসটি শরৎচন্দ্র সুভাষচন্দ্রের উদ্দেশ্যে লিখেছিলেন। মাথায় রাখতে হবে, 1926-এর ডিসেম্বরে পথের দাবি প্রথম মুক্তি পায়। পরের বছর দেশদ্রোহিতার দায়ে পথের দাবি সারা দেশে নিষিদ্ধ করা হয়। সুভাষচন্দ্রের আন্তর্জাতিক বৈপ্লবিক জীবন শুরু হয় তার অনেক পরে। সুতরাং সুভাষচন্দ্রের নেতাজি স্বরূপ সম্পর্কে অবগত ছিলেন না শরৎচন্দ্র। তাই মহাবিপ্লবী রাসবিহারী বসুর কথা মাথায় রেখেই সম্ভবত তিনি পথের দাবি উপন্যাসটি লিখেছিলেন। কিন্তু সেখানেও বিতর্ক আছে। কি বিতর্ক সে বিষয়ে নিশ্চয়ই পরে আলোচনা করব। কিন্তু সুভাষচন্দ্রের পক্ষে এই বিদ্যাপীঠ আর বেশি দিন চালানো সম্ভব হয়নি, কারণ অসহযোগ আন্দোলন প্রবল হয়ে উঠেছিল সেই সময়। সুভাষচন্দ্রকে কংগ্রেসের অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজে মনোনিবেশ করতে হয়েছিল। আগামী দিনে সেই সব আলোচনায় নিশ্চয়ই ফিরব। আজ এটুকুই। ভালো থাকবেন। শরৎচন্দ্রের সাথে সুভাষচন্দ্রের আরো কিছু ঘটনা আছে। আজকে কয়েকটা উল্লেখযোগ্য ঘটনা, মজার ঘটনা আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি ভালো লেগেছে। যদি চ্যানেলটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আমাদের নেতাজিকে মানুষের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ। ভালো থাকবেন। প্রশ্ন 1, ছাত্রাবস্থায় সুভাষচন্দ্র কি প্রফেসর কোটেনকে প্রহার করেছিলেন? প্রশ্ন 2, সুভাষচন্দ্রের প্রথম মিলিটারি ট্রেনিং কোথায় হয়েছিল? প্রশ্ন 3, সুভাষচন্দ্রের ডাক নাম কি ছিল? প্রশ্ন 4, ইংল্যান্ড থেকে ফিরেই বম্বেতে মণিভবনে মহাত্মা গান্ধীর সাথে দেখা করে সুভাষ তাকে ঠিক কোন 3টে প্রশ্ন করেছিলেন? প্রশ্ন 5, দেশবন্ধু চিত্তরঞ্জনের সাথে দেখা করবার আগে সুভাষের কি কেউ কান ভাঙানি দেওয়ার চেষ্টা করেছিলেন যে যাতে সুভাষ দেশবন্ধুর সাথে দেখা না করেন? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে দেখুন ইউটিউব চ্যানেল দেশ ও সুভাষ। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন। আমাদের নেতাজিকে আমরা চেনার চেষ্টা করি।